Okay, hello guys. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবার আমরা শুরু করি। So আমাদের অ্যাপ্লিকেশনের ফার্স্ট ওয়ান শেষ হয়েছে, সলিউশন যেটা ছিল মাল্টি কম্পোনেন্ট হোমোজেনিয়াস সিস্টেম। আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন দেখবো, সেটা হলো ফেজ ডায়াগ্রামে। Phase diagram is a valuable tools for material scientists to determine the structure of a material. যখন আমরা কোনো একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি বা ম্যাটেরিয়াল সিলেকশন করি, তখন তার প্রপার্টি জানতে গেলে পরে কি ধরনের ম্যাটেরিয়ালটা হওয়া উচিত, কম্পোজিশন কিরকম হওয়া উচিত, তার মধ্যে কি ধরনের স্ট্রাকচার থাকবে, এই ধরনের ইনফরমেশন পেতে গেলে সাধারণত আমরা ফেজ ডায়াগ্রাম ইউজ করে থাকি। সো এই ফেজ ডায়াগ্রামটা পিছনে বা ফেজ ডায়াগ্রামের ইন্টারপ্রিটেশনের পিছনে থাম্বডার ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো আমরা সেটাই দুটো তিনটে ক্লাসের মধ্যে দেখার চেষ্টা করব। সো lecture outcomes of this lecture would be, we will be able to describe what is a phase diagram and explain its importance in material science and engineering, determine Gibbs phase rule and explain its importance in construction of phase diagram, and analyze the structure of phase diagram and construct a unary phase diagram. So আমরা একটা unary phase diagram কিভাবে কনস্ট্রাক্ট করে সেটা দেখার চেষ্টা করব in this class. So phase diagram, what are phase diagrams? আমরা বলেছি এই ফেজ ডায়াগ্রাম, ফেজ হলো একটা হোমোজেনিয়াস, আমরা ম্যাটেরিয়াল যখন তৈরি করি একটা ম্যাটেরিয়ালের ভিতরে কম্পোজিশন আমরা ফিক্স করে দিই, তারপরে যখন এটা বানাই এর ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার যখন আমরা দেখি, তখন ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে বিভিন্ন ইট কুড বি এ সিঙ্গেল ফেজ ম্যাটেরিয়াল, যেখানে ফেজ বলতে আমরা মিন করছি যে সব জায়গায় সেম একটা পার্টিকুলার সিস্টেম, যে সিস্টেমের কেমিক্যাল কম্পোজিশন সেম, তার প্রপার্টি সেম, তার ইন্টারনাল স্ট্রাকচার সবকিছু সেম, ঠিক আছে। সো এই জিনিসটাকে বলি আমরা ফেজ, ইট মাস্ট বি হোমোজেনিয়াস। এখন এই ফেজ যখন আমরা তার মানে একটা ম্যাটেরিয়ালের ভিতরে একটা ফেজ থাকতে পারে, দুইটা ফেজ থাকতে পারে, এন্ড সো অন। আয়রন, ইভেন ইলেকট্রনিক ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো আবার সলিড অবস্থায় অনেক ফেজ থাকতে পারে। সলিড ইনফ্যাক্ট একটা ফেজ, লিকুইড আরেকটা ফেজ, গ্যাস আরেকটা ফেজ। কিন্তু যখন সলিড বলি আমরা, কমার্শিয়াল সলিড যেগুলো দেখি, অনেক সলিড আছে যেগুলো এক সলিড অবস্থায় বিভিন্ন ফেজে থাকতে পারে, যেগুলোকে বলি ইলেকট্রনিক ম্যাটেরিয়াল। ফর এক্সাম্পল আমরা বলেছিলাম, আমরা জানি ডায়মন্ড বা মানে সোজা কথা কার্বন, যেটাকে ডায়মন্ডে থাকতে পারে, গ্রাফাইটে হতে পারে। এখন আমরা পেয়েছি ফুলারেন বলে একটা আছে, এক্সেট্রা এক্সেট্রা। সো বিভিন্ন সলিড ফর্মে যদি থাকে, সলিড ফেজ যদি এক্সিস্ট করে, তাহলে আমরা ওই ধরনের ম্যাটেরিয়ালকে বলি ইলেকট্রনিক ম্যাটেরিয়াল। সো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে
এই বিভিন্ন ফেজের মধ্যে সলিড অবস্থায় যে ফেজ এক্সিস্ট করে, একটা ফেজ আছে আরেকটা ফেজ মোর ইম্পর্টেন্ট। আর তখন আমরা হয়তো চাই যে ওই ফেজটা বেশি বেশি পেতে, যেমন ডায়মন্ড। আমরা যদি গ্রাফাইট যেগুলো আছে সেগুলো যদি ডায়মন্ডে চেঞ্জ করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। সো ফেজ ট্রান্সফরমেশন সামটাইমস অনেক আমাদের প্রয়োজন। ইনফ্যাক্ট আমরা এটাও দরকার নেই, আমরা যখন সলিড থেকে কুল করে একটা ম্যাটেরিয়াল, লিকুইড থেকে কুল করে একটা ম্যাটেরিয়াল যখন সলিডিফাই করি, তখনও লিকুইড থেকে সলিড ট্রান্সফার হয়। সো সোজা ভাষায় আমরা যেটা বলি যে এই যে ফেজ ট্রান্সফরমেশন, সিম্পলি লাইক ভেপার, ফিউশন, ভেপোরাইজেশন, সাবলিমেশন এবং ইলেকট্রনিক ট্রান্সফরমেশন, যেগুলো আমি একটু বললাম গ্রাফাইট টু ডায়মন্ড, these are the extremely important aspects in material science and engineering, ঠিক আছে? এবং এই phase diagrams play a vital role, ঠিক আছে? This is the primary thinking tool of in material science, which provide the basis for predicting or interpreting changing in the internal structure of material. So আমরা যখন কোনো solidification করি, তখন লিকুইড থেকে সলিড কিভাবে হবে, কি ধরনের সলিড ফর্ম করবে, সেইটা ফেজ ডায়াগ্রামে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে টু আন্ডারস্ট্যান্ড। So laws of thermodynamics provide the basis upon which phase diagrams are constructed and interpreted. So these are some of the phase diagrams. This is called unary phase diagram. ঠিক আছে? Unary বলতে সিঙ্গেল একটা ফেজ, মানে একটা কম্পোনেন্ট যদি থাকে সেগুলোকে বলি আমরা ইউনারি সিস্টেম। সো পিওর মেটাল, তার ফেজ, পিওর মেটাল কপার, তার একটা ফেজ ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। তো এটা প্রেসার ভার্সাস টেম্পারেচার একটা ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের ভিতরে কিছু লাইনস থাকে এবং এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা হয় অ্যাজ এ সলিড, লিকুইড, গ্যাস এন্ড সো অন। এখানে ইউনারি ডায়াগ্রাম ফর সিলিকন ডাইঅক্সাইড দেখানো হয়েছে। ওকে, বাই দ্য ওয়ে, সিলিকন ডাইঅক্সাইড যদিও সিলিকন এবং অক্সিজেন দিয়ে তৈরি, তারপরেও আমরা এটাকে ইউনারি সিস্টেম বলি, কারণ আমরা বলেছিলাম সিস্টেম ডিফাইন করার সময় যে যদি এটা ডিসোসিয়েট না করে তাহলে আমরা এটাকে ইউনারি হিসেবে ট্রিট করতে পারি। সো সিলিকন ডাইঅক্সাইড ফর দ্যাট ম্যাটার ক্যান বি ট্রিটেড অ্যাজ ইউনারি ম্যাটেরিয়াল। সো ইউনারি সিস্টেম, এবং তার মধ্যে আমরা এখানে সলিড, লিকুইড, গ্যাস যেটা দেখলাম, এখানেও সলিড, লিকুইড, গ্যাস আছে। দিস ইজ গ্যাস, দিস ইজ লিকুইড, আর এইখানে অনেকগুলো সলিড আছে বিকজ সিলিকন ডাইঅক্সাইড ইজ এ পলিমরফিক ম্যাটেরিয়াল। কম্পাউন্ড হলে পরে আমরা পলিমরফিক ম্যাটেরিয়াল বলি, আর পিওর এলিমেন্ট হলে পরে আমরা বলি অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল। তো এটা কম্পাউন্ড বলি, এটাকে আমরা বলছি পলিমরফিক ম্যাটেরিয়াল। তার মানে সলিড অবস্থায় অনেক ফেজে থাকতে পারে, যেমন কোয়ার্টজ, ট্রেডিমাইট, ক্রিস্টাবলাইট। ইনফ্যাক্ট কোয়ার্টজ কয়েক রকমের কোয়ার্টজ আছে, এগুলোও কয়েক রকমের আছে, বিটা 2, বিটা 1, এক্সেট্রা এক্সেট্রা। সো এত ডিটেল দেওয়া হয়নি এখানে, সিম্পলিফাইড ফর্মে লেখা হয়েছে। So these are the solid phases, then liquid, and then vapor. So again, this is unary system. বাইনারি সিস্টেমের মধ্যে সাধারণত এর আগে আমরা দেখলাম ইউনারি সিস্টেম ডিনোট করা হয় প্রেসার ভার্সাস টেম্পারেচার ডায়াগ্রাম। অন দ্য আদার হ্যান্ড, যখন বাইনারি ফেজ ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করা হয় তখন টেম্পারেচার ভার্সাস কম্পোজিশন ধরা হয়। সো ইট ইজ এ টেম্পারেচার ভার্সাস কম্পোজিশন ডায়াগ্রাম অফ lead tin সিস্টেম। ঠিক আছে, এগেইন এখানে কিছু লাইন দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি, এবং লাইনগুলো কতগুলো এরিয়া ভাগ করে ফেজ ডায়াগ্রামটাকে। এখানে লিকুইডের এরিয়া, এখানে লেডের এরিয়া, লিকুইড প্লাস লেড এন্ড সো অন। সিমিলারলি এটাও একটা বাইনারি ফেজ ডায়াগ্রাম ফর সিরামিক সিস্টেম, যেটা সিলিকন ডাইঅক্সাইড এবং অ্যালুমিনা। সো এক পাশে সিলিকন ডাইঅক্সাইড, এক পাশে অ্যালুমিনা। 1400 নিচে খুব একটা চেঞ্জ হয় না, সেজন্য আর নিচেরটা দেখানো হয়নি, জাস্ট মেইন চেঞ্জ গুলো এখানে দেখানো হয়েছে। So this is binary phase diagram, যেটা temperature versus composition diagram. This is a ternary phase diagram. Ternary phase diagram, উপরে হলো vertical axis গুলো হলো temperature, এবং এখানে triangular shape এ base যেটা রিপ্রেজেন্ট করা আছে সেটা composite denote করে, composition denote করে। সো এটা এ এবং সি, এটা মানে এখানে আমি যদি এদিকে যদি আরো দেই তাহলে ওয়েট পার্সেন্টেজ এ। বাইনারিতে স্যার আমরা যদি টেম্পারেচার না নিয়ে প্রেসার আর কম্পোজিশন নিতাম তখন কি বাইনারি হইতো? কোনটা বাইনারি? জি স্যার, অফকোর্স হইতো, কিন্তু সাধারণত আমরা এই একটু বলবো প্রেসারটা কেন নেওয়া হয় না সেটা আমি একটু পরেই তোমাকে আলাপ করবো। সাধারণত টেম্পারেচার ভার্সাস কম্পোজিশন এই ডিনোট করা হয়। ওকে, এখানেও টেম্পারেচার ভার্সাস কম্পোজিশন, কিন্তু যেহেতু দিস ইজ এ টার্নারি সিস্টেম, সুতরাং টার্নারি সিস্টেমে কম্পোজিশন করতে গেলে অ্যাটলিস্ট দুইটা লাগবে। ফর এক্সাম্পল 10% A, 50% B, সুতরাং অটোমেটিক্যালি 40% C হয়ে যাবে। সো কম্পোজিশন ডিনোট করার জন্য সাধারণত একটা এটার বলে কি সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে ইউনিট, এটা কি বলে ইউনিল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে নাকি?
Equilateral triangle. Equilateral triangle, sorry, equilateral triangle. So this is an equilateral triangle যেখানে বিভিন্নভাবে কম্পোজিশন রিপ্রেজেন্ট করা যায়। এনিওয়ে আমরা এটা নিয়ে খুব একটা ডিসকাস করব না। অ্যাপারেন্টলি এটা দেখেই মনে হচ্ছে লিটল বিট কমপ্লিকেটেড। ওকে, সো আমরা যে ফেজ ডায়াগ্রামের যে বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন দেখলাম, তো বেসিক্যালি ফেজ ডায়াগ্রামটা কি? বেসিক্যালি ফেজ ডায়াগ্রামটা হলো একটা ম্যাপ। আমরা যখন কোনো নতুন কোনো জায়গায় যাই, আমরা ম্যাপ, গুগল ম্যাপস দেখি। গুগল ম্যাপসের মধ্যে কি আছে? গুগল ম্যাপসের মধ্যেও কিছু লাইন আছে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ আছে। এবং যদি আরেকটু প্রিসাইজ হয় তাহলে পরে হয়তো রোডের রাস্তার নাম দেওয়া আছে, জায়গার নাম দেওয়া আছে, অ্যান্ড সো অন। সো এখানেও এটা একটা ম্যাপ। এখানে একটা ম্যাপ, এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশের পরিবর্তে আছে হলো প্রেসার ভার্সাস টেম্পারেচার, ইউনারি যেহেতু দেখানো হয়েছে। এবং এখানেও কিছু লাইন দেওয়া আছে এবং জায়গার নাম উল্লেখ করা আছে বেসিক্যালি। সো তো ফেজ ডায়াগ্রাম ইজ এ ম্যাপ দ্যাট শোজ দ্য ডোমেইন অফ স্টেবিলিটি অফ ফেজেস। ডোমেইন মানে হলো তার এলাকা, স্টেবিলিটি মানে যে জায়গাটায় ওই ফেজটা স্টেবল। তার মানে এই যে একটা জায়গা আমরা ডিনোট করতে পারি, এই জায়গাটুকুর মধ্যে সলিড ফেজ স্টেবল, তুমি এখানে কখনোই লিকুইড পাবে না। তার মানে এই টেম্পারেচার যদি 1000 ডিগ্রি টেম্পারেচার যদি হয় এবং প্রেসার লগ পির ভ্যালু যদি 6 হয়, তাহলে তুমি সবসময় এখানে সলিড পাবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। তো এখানে সবসময় তুমি সলিড পাবে। So a point in this diagram represents a state of the system and lies within the specific domain of the map. So যে কোনো একটা পয়েন্ট অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে ওই ম্যাটেরিয়ালটা বা ওই সিস্টেমটা কোন স্টেটে আছে, এবং এই স্টেটটাকে আমরা ডিফাইন করছি বাই প্রেসার অ্যান্ড টেম্পারেচার। So reading the map or interpreting the map or phase diagram will tell you at a state, at that particular state, মানে কোন কন্ডিশনে আমি যেটা মাপতে চাচ্ছি বা মেজার করতে চাচ্ছি, when it comes to equilibrium, what phases are present। তার মানে একটা ম্যাটেরিয়ালের কম্পোজিশন তুমি সেট করে যদি দাও তাহলে পরে, বা টেম্পারেচার যদি সেট করে দাও তাহলে পরে তুমি জানতে পারবা ওই পার্টিকুলার কন্ডিশনে কি কি ফেজ পাওয়া যাবে ওই ম্যাটেরিয়ালের মধ্যে। একাধিক হতে পারে, একটাও হতে পারে। and state of those phases, ঠিক আছে, ওই ফেজ গুলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নাম কি বেসিক্যালি, and the relative quantities of each phase। যদি একাধিক ফেজ থাকে তাহলে কোনটা কত পার্সেন্ট আছে। তুমি 30% এ এবং 70% বি নিয়ে তুমি একটা অ্যালয় তৈরি করলা, সেই অ্যালয়ের মধ্যে দুইটা ফেজ আছে, আলফা এবং বিটা। তাহলে আলফা কতটুকু আছে, বিটা কতটুকু আছে, সেটা আমার জানা দরকার। কারণ ইফ যদি এমন যদি হয় যে আলফাটা সাধারণত নরম, বিটাটা শক্ত বেশি, তাহলে পরে তার মানে আমি চাবো যদি হার্ডার ম্যাটেরিয়াল পেতে চাই তাহলে বিটা ফেজটা যেন বেশি থাকে। সুতরাং বিটা কত পার্সেন্ট আছে, আলফা কত পার্সেন্ট আছে, সেটা আমার জানা দরকার। সো দ্যাটস কল্ড রিলেটিভ অ্যামাউন্ট অফ দ্য ফেজেস, নট কম্পোজিট, নট কম্পোনেন্ট। কম্পোনেন্টের কম্পোজিশন যেটা, কম্পোজিশন ডিনোট করে ইনিশিয়ালি এলিমেন্ট যেগুলো দিয়ে আমি অ্যালয়টা বানাইছি, এ এবং বি। আর রিলেটিভ অ্যামাউন্ট ইন্ডিকেট করে ফেজ গুলো কোনটা কতটুকু আছে। ওকে, নাও যে ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে গেলে এবার যেহেতু এগুলো মাল্টি কম্পোনেন্ট সিস্টেম, সুতরাং এবং ফেজ গুলো সাধারণত ইকুইলিব্রিয়াম ফেজ হয়ে থাকে। সো ইকুইলিব্রিয়াম ইন মাল্টি কম্পোনেন্ট সিস্টেম সেটা আমাদের একটু জানা দরকার, ঠিক আছে। আমরা ইকুইলিব্রিয়াম ইন ইউনারি সিস্টেমের কথা আলাপ করেছিলাম, দেখেছিলাম যে আমরা বলেছিলাম যদি ফেজ ইকুইলিব্রিয়াম যদি হয় তাহলে তিনটা ফেজ যদি থাকে ইউনারি সিস্টেমে, আলফা, বিটা, গামা, তাহলে আমরা বলেছিলাম যে তাদের টেম্পারেচার গুলো সমান হবে, টি আলফা ইজ ইকুয়াল টু টি বিটা ইজ ইকুয়াল টু টি গামা, এবং সিমিলারলি তার প্রেসার গুলো সমান হবে, পি আলফা ইজ ইকুয়াল টু পি বিটা ইজ ইকুয়াল টু পি গামা, এরকম বলেছিলাম। এবং ফাইনালি আরেকটা বলেছিলাম তাদের কেমিক্যাল প্রপার্টিও সমান হবে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকবে, সেইটার রেসপেক্টে আমরা বলেছিলাম যে মিউ আলফা উড বি ইকুয়াল টু মিউ বিটা ইজ ইকুয়াল টু মিউ গামা। সো এই তিনটা ছিল আমাদের কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। এখন এখানে আমরা বলতেছি যে লিমিট অফ স্টেবিলিটি অফ দ্য ফেজেস, যে এই বাউন্ডারি গুলো হলো লিমিট, এটা হলো সলিডের লিমিট। এর বাইরে গেলে সলিড পাবা না, ঠিক আছে, এবং এর এদিকে গেলে পরে লিকুইড পাবা না। এই বাউন্ডারিটা ইন্ডিকেট করে সলিড এবং লিকুইডের বাউন্ডারি, এবং এই বাউন্ডারির মধ্যে দুইটা ফেজ আছে, সলিড লিকুইড একসাথে এক্সিস্ট করে, ঠিক আছে। যেহেতু সলিড এবং লিকুইড দুইটা ফেজ একসাথে এক্সিস্ট করে, তাহলে তার শর্তটা কি, ওই শর্ত যদি জানি তাহলে আমরা এই লাইনটা ড্র করতে পারবো। এই ফেজ ডায়াগ্রামটা যদি ড্র করতে চাই, ফেজ ডায়াগ্রাম মধ্যে কি আছে, বেসিক্যালি এই তিনটা লাইন আছে, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এবং তিনটা হলো তিনটা মানে টু ফেজ ইকুইলিব্রিয়াম ইন্ডিকেট করে। এই লাইন ইন্ডিকেট করে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম,
এই লাইন ইন্ডিকেট করে লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়াম এবং এই লাইন ইন্ডিকেট করে সলিড গ্যাস ইকুইলিব্রিয়াম। এই তিনটার ইকুইলিব্রিয়ামের জন্য যদি লাইন প্লট করতে পারি, এই বাউন্ডারি গুলো যদি তৈরি করতে পারি, তাহলে আমার ডায়াগ্রাম তৈরি হয়ে গেল। সুতরাং আমাকে জানা দরকার যে এই দুইটা ফেজ যখন একসাথে কোএক্সিস্ট করে তাহলে তার শর্তটা কি। দ্য লিমিট অফ স্টেবিলিটি অফ ফেজেস ইন্ডিকেটেড বাই দিস লাইন, যেগুলো ফেজ বাউন্ডারি বলছি on the diagram, that they are defined the conditions under which the pair of phases may be coexist at equilibrium. So analogy is similar to the unary hydrogen system. আমরা unary তে যেভাবে আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেট করেছি, unary টু ফেজ সিস্টেম আলফা বিটা একসাথে যদি থাকে তাহলে তার জন্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম যেভাবে ক্যালকুলেট করেছি এইখানেও এক্স্যাক্টলি সেভাবেই ক্যালকুলেট করা যায়। কিন্তু যেহেতু প্রসেসটা ভেরি লং, সেই জন্য আমরা এখানে দেখাচ্ছি না, আমরা শুধু ইনিশিয়াল জিনিসগুলো বলে দিচ্ছি। তো প্রথমে আমরা যেটা করেছিলাম মনে আছে কিনা, যে আমরা একটা আইসোলেটেড সিস্টেমের জন্য চেঞ্জ ইন এনট্রপি ইকুয়েশন ডিরাইভ করেছিলাম ডিএস, এবং এটা ডিরাইভ করার জন্য আমরা ডিইউ ইকুয়েশন নিয়েছিলাম। ডিইউ ইজ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি প্লাস মিউডিএন। সেখান থেকে ডিএস ইজ ইকুয়াল টু বের করেছিলাম 1/DU 1/TDU P/TDV আর μ/TDN, এরকম ছিল। তো এখানেও সেইটাই খেয়াল করো। এটা তাহলে মডিফাই কি করে হলো? নাম্বার 1 আমরা বলেছি মাল্টি কম্পোনেন্ট সিস্টেম, তার মানে এগুলা প্রতিটা মাল্টি কম্পোনেন্টের জন্য আসবে। প্রেসার প্রতিটা ফেজের জন্য ভ্যারি করছে। সো ফেজ গুলো হলো কয়টা ফেজ? আমরা ধরছি মনে করি পি সংখ্যক ফেজ আছে, সেখানে একটা সামেশন সাইন দিলাম, সেই জন্য আলফা থেকে পি পর্যন্ত। তো সবগুলো পি এর জন্য সেম ইকুয়েশন আসবে, 1/T আলফা ইউ প্রাইম আলফা এক্সেট্রা। পি আলফা যদি বিটা হয়ে যায় এখানে বিটা হবে এন্ড সো অন। এটা গেল। আর কম্পোজিশন ডিনোট যখন করব, কম্পোজিশন ডিনোট করার জন্য আমাদের কম্পোনেন্ট লাগবে, এবং সেখানে আবার আরেকটা সামেশন আসলো, সেটা হলো কম্পোনেন্ট 1 থেকে শুরু করে সি পর্যন্ত। সো এই হলো জাস্ট আমাদের সিম্পল ইউনারি টু ফেজ সিস্টেমকে আমরা এখানে রিপ্লেস করলাম মাল্টি কম্পোনেন্ট মাল্টি ফেজ সিস্টেমের জন্য। সো এখন বাকি অ্যাজ ইউজুয়াল ওয়েতে আমরা যদি তৈরি করি, তাহলে যে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম যেটা আসবে, কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম ফর মাল্টি কম্পোনেন্ট মাল্টি ফেজ সিস্টেম, সেখানে এক্স্যাক্টলি আগের মতোই থার্মাল ইকুইলিব্রিয়াম একটা লাগবে। সো টি আলফা ইজ ইকুয়াল টু টি বিটা ইজ ইকুয়াল টু টি গামা। আমাদের যেহেতু পি সংখ্যক ফেজ আছে, সো এটা পি সংখ্যক পর্যন্ত ইকুয়েশন হবে। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম ছিল পি আলফা ইজ ইকুয়াল টু পি বিটা ইজ ইকুয়াল টু পি গামা, এরকম করে পি সংখ্যক ফেজের জন্য এটা হবে। এবং তারপরে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা বলেছিলাম, সেটা আমরা শুধু একটা বলেছিলাম, মিউ আলফা ইজ ইকুয়াল টু মিউ বিটা। কিন্তু এখন যেহেতু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে এই মিউটা আমাদের বের করতে হবে সি সংখ্যক কম্পোনেন্টের জন্য, সুতরাং এখানে সেই জন্য সি সংখ্যক লাইন আসলো, প্রতিটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা, এবং প্রতিটা কম্পোনেন্টের আবার প্রতিটা ফেজের মধ্যে ইকুইলিব্রিয়াম আনতে হবে। সো মিউ 1 আলফা ইজ ইকুয়াল টু মিউ 1 বিটা এক্সেট্রা, মিউ 2 আলফা এক্সেট্রা, এবং মিউ সি আলফা এইভাবে করে যাবে। সো দিজ আর দ্য কন্ডিশনস ফর equilibrium for a multi-component and multi-phase system. ওকে, সো ইকুইলিব্রিয়াম সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। দেন আমাদের আরেকটা পয়েন্টস লাগবে, যেটা হলো গিবস ফেজ রুল। গিবস ফেজ রুল মানে হলো যে আমরা আমাদের কয়টা ভেরিয়েবল লাগবে একটা ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে। ঠিক আছে, a crucial aspect in phase diagram is the number of variables that needed to be specified in order to determine a thermodynamic state. ঠিক আছে, আমার একটা স্টেট ডিফাইন করতে গেলে যদি 10টা ভেরিয়েবল লাগে, ফেজ ডায়াগ্রামের মধ্যে আমার 10টা কোঅর্ডিনেট লাগবে। না হলে পরে একটা ভেরিয়েবল যদি গায়েব হয়ে যায়, তাহলে পরে ওইটা কোনো স্টেটটাকে আমি ডিফাইন করতে পারবো না। সেই জন্য আমার জানা দরকার অ্যাকচুয়ালি যে একটা সিস্টেমকে ডিফাইন করতে গেলে পরে কয়টা ভেরিয়েবল লাগে। ঠিক আছে, এবং যে কয়টা ভেরিয়েবল লাগে ফেজ ডায়াগ্রাম কনসিডার করার সময় যে ম্যাপ যেটা ড্র করব, সেই ম্যাপটাও তত ডাইমেনশনাল হতে হবে। ঠিক আছে, সো এই যে নাম্বার অফ ভেরিয়েবল রিকোয়ার্ড, এটাকে আলটিমেটলি বলে ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা। ঠিক আছে, obviously কিছু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তাই না? সো দ্য স্মলেস্ট নাম্বার অফ তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কাকে বলে? স্মলেস্ট নাম্বার অফ ইন্টেন্সিভ ভেরিয়েবল such as temperature, pressure, concentration, etc. that experimental can vary independently. সেজন্য আমরা বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা আছে। সব ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট না, কিছু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তাই না? This can be calculated from the difference in the number of total variable minus
নাম্বার অফ অ্যাভেলেবল রিলেশনস, কারণ রিলেশনের মাধ্যমেই আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে বাদ দিতে পারবো। ঠিক আছে, যতগুলো রিলেশন হবে ততগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। ওকে, সো আমরা এক এক করে ক্যালকুলেট করি, এবং তার জন্য আমাদের এই কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামটা কাজে লাগবে। সো টোটাল ভেরিয়েবল কয়টা আছে ফার্স্টে আগে সেটা বের করতে হবে। ঠিক আছে, 3 ধরনের ভেরিয়েবল আছে এখানে দেখাই যাচ্ছে, টেম্পারেচার, প্রেসার এবং মিউ। ওকে, so the state of any phase is completely defined by temperature, pressure and composition. Now variable কয়টা আছে সেটা কি বের করতে পারবা, বলতে পারবা কয়টা ভেরিয়েবল আছে? কি বলতে পারবা না? এখানে মোটমাট কয়টা ভেরিয়েবল আছে? স্যার 3টা। P into C+2 আবার বলো। P into C+2 এরকম টাইপ। P into C+2 কাছাকাছি মনে হয়। ঠিক আছে, P into C+2 2 না হয়ে C+1 হবে। কেন C+1 হবে? P হলো প্রতিটা ফেজের জন্য একটা হবে, ফাইন, কোন মানে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, সেটা চিন্তা করো। তো এটা হলো একটা কলাম, এটা একটা কলাম এক্সেট্রা, এবং স্যার রো C+2 টা না, মানে TP আর আমি বলি P টেম্পারেচার, মনে করো শুধু টেম্পারেচার যদি ডিনোট করতে চাই কয়টা টেম্পারেচার লাগবে? P সংখ্যক টেম্পারেচার লাগবে। ঠিক জি আছে, স্যার, ইয়েস স্যার, প্রেসারের জন্য P সংখ্যক লাগবে, সেই দুইটা Yes. গেল। তার মানে আমাদের কলাম হলো P সংখ্যক কলাম, সো P সংখ্যক কলাম গেল। রো কয়টা লাগবে? টেম্পারেচারের জন্য একটা লাগবে, প্রেসারের জন্য একটা লাগবে। ঠিক আছে, কম্পোজিশনের জন্য কয়টা লাগবে? একটা কম্পোজিশন ডিনোট করতে কয়টা লাগবে? বাইনারি কম্পোজিশন ডিনোট করতে কয়টা কম্পোজিশন লাগে? মনে করো আয়রন কার্বন অ্যালয়, আয়রন কার্বন অ্যালয়কে যদি আমি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমার কয়টা এলিমেন্ট আইডেন্টিফাই করতে হবে? আয়রন আইডেন্টিফাই করতে হবে, কার্বনও বলতে হবে? না স্যার, একটা বললে চলে না? একটা বললে আরেকটা কভার হয়ে যায়। আর একটা কভার হয়ে যায়। তাহলে এখানে যদি সি সংখ্যক এলিমেন্ট হয় তাহলে কয়টা বলতে হবে? স্যার একটা কম। একটা কম, C-1, ফাইন। Yes, তো sir. এখান থেকে এই পর্যন্ত কম্পোজিশনের জন্য আসলো C-1, প্রেসারের জন্য একটা, টেম্পারেচারের জন্য একটা, তাহলে কত হলো? C-1 + 2, বুঝতে পারছো? ইয়েস স্যার। তার মানে বলতেছেন উপরের দাঁড়ান কলমটাকে একটু লেজার দিই। তো এইটা আমাদের লাগবেই, সো 1, টেম্পারেচারের জন্য একটা লাগবে, মানে আমি রো হিসাব করছি, টেম্পারেচারের জন্য একটা রো, প্রেসারের জন্য একটা রো, দুইটা হয়ে গেল। ঠিক আছে, আর কম্পোজিশনের জন্য এখানে সি সংখ্যক রো আছে, কিন্তু আমার সি সংখ্যক রো লাগে না, একটা রো কম হইলেই চলে। তার মানে এই সবগুলোর জন্য হবে C-1, C-1 + 1, তার মানে সি হলো +1, C+1। তো রো হলো C+1, কলাম হলো প্রতিটা কলামই লাগবে, সো পি। সো এম হলো টোটাল নাম্বার ভেরিয়েবল এই জায়গার মধ্যে যা আছে সেটা হলো P × C+1। ঠিক আছে, বোঝা গেছে? কি বুঝতেছো? একটু তাড়াতাড়ি বলতে হবে তো, না শেষ করতে হবে তো এটা। আচ্ছা, একটা স্যার কেন কম হলো স্যার, এটা বুঝতেছি না স্যার। তুমি তো বললা বাইনারিতে একটা লাগে, টার্নারিতে কয়টা লাগবে? মনে করো আয়রন কার্বন সিলিকন অ্যালয়, এই অ্যালয়টাকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমার কয়টা এলিমেন্ট বলতে হবে? যদি লেড টিন অ্যালয় হয়, লেড টিন অ্যালয়ের মধ্যে আমার কি কি আইডেন্টিফাই করতে হয়? লেডও বলতে হয়, টিনও বলতে হয়। তোমরা কি সবাই ঘুমিয়ে পড়ছো? শুনতে পাচ্ছ না? ইয়েস স্যার। ইয়েস স্যার। কি বলতে পারতেছো না? আনসার দিতে পারতেছো না তোমরা? স্যার একটু আগে বলছিলাম না একটা বাইনারি অ্যালয় রিপ্রেজেন্ট করতে কয়টা কম্পোজিশন লাগে? স্যার? একটা। একটা লাগে। টার্নারির জন্য কয়টা লাগবে? দুইটা।
তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে বেসিক্যালি একটা কম লাগে না? কম লাগে স্যার। তাহলে এখানে সি সংখ্যক এলিমেন্ট যদি থাকে তাহলে কয়টা এলিমেন্ট লাগবে? C-1টা। C-1 লাগবে। C-1 এর সাথে টেম্পারেচারের জন্য একটা যোগ করো, প্রেসারের জন্য একটা যোগ করো, তাহলে কি হলো? C+1 হবে না তখন? জি স্যার। আমি তো সেটাই বলতে চাচ্ছি। তার মানে এখানে আমার রো হবে হলো C+1 আর এখানে ভার্টিক্যাল যেগুলো আছে সেটা হলো পি সংখ্যক। সুতরাং টোটাল নাম্বার অফ ভেরিয়েবল হলো m is equal to p into C+1। এখন ডিপেন্ডেন্ট রিলেশন এখানে কয়টা আছে? রিলেশন যে কয়টা থাকে সে কয়টা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আমি যদি বলি x is equal to y, তার মানে x is equal to y বা x is equal to 0.5y যাই বলি না কেন, তার মানে y ডিপেন্ডস অন x বা যেভাবে বলি না, তার মানে এখানে একটা ভেরিয়েবল হবে। সো একটা রিলেশন মানে একটা ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমাদের এখানে কয়টা রিলেশন আছে সেটা বের করতে হবে। এখানে রিলেশন কয়টা আছে বলো দেখি? সো হরাইজন্টাল লাইনে মনে করো প্রতিটা লাইনে কয়টা রিলেশন আছে? পি সংখ্যক। কেমনে? পি সংখ্যক স্যার। কেমনে? স্যার PC2 মনে ভুলে যাও, এগুলো তো ভুলে যাও, শুধু আলফা এবং বিটা ফেজ আছে। তাহলে রিলেশন কয়টা? একটা। রিলেশন হলো একটা, তাই তো? টি আলফা ইজ ইকুয়াল টু টি বিটা। আর যদি তিনটা ফেজ থাকে, টি আলফা ইজ ইকুয়াল টু টি বিটা ইকুয়াল টু টি গামা, তার মানে কয়টা রিলেশন হলো? একটা। ইন্ডিপেন্ডেন্ট রিলেশন কয়টা? আমি এখানে বলতে পারি টি আলফা ইজ ইকুয়াল টু টি বিটা ইজ ইকুয়াল টু টি গামা ইজ ইকুয়াল টু টি আলফা। সো তিনটা রিলেশন হলো। বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট তো তিনটা না, রিলেশন বেসিক্যালি দুইটা ইন্ডিপেন্ডেন্ট, তাই না? এই দুইটা রেসপেক্টে আরেকটাকে বানানো যায়। সো বেসিক্যালি এই তিনটা ফেজ যদি থাকে, ইন্ডিপেন্ডেন্ট রিলেশন মানে দুইটা। তার মানে বেসিক্যালি এখানে যে কয়টা ফেজ আছে একটা রিলেশন একটা বাদ যাবে, সেই কয়টা রিলেশন হবে। সো রিলেশন হবে এখানে প্রতিটা লাইনের মধ্যে হবে p-1 সংখ্যক। এখন লাইন কয়টা আছে? স্যার সি আর দুইটা না। এখন তো লাইন, প্রতিটা লাইনের মধ্যে p-1 সংখ্যক রিলেশন আছে। সো টোটাল লাইন আছে হলো কম্পোজিশনের জন্য c সংখ্যক আর প্রেসারের জন্য টেম্পারেচারের জন্য একটা, সো C+2। তাহলে আমাদের টোটাল ভেরিয়েবল যেটা আসতেছে এখানে C+2 মাল্টিপ্লাইড বাই p-1। প্রতিটা লাইন হলো C+2, প্রতিটা লাইনের মধ্যেই নাম্বার অফ রিলেশন আছে p-1। সো p-1 ইন্টু C+2। এখানে আবার কম্পোজিশন 1- করা যাবে না, কারণ এখানে আমি রিলেশন বের করার চেষ্টা করতেছি এবং রিলেশন প্রতি লাইনের মধ্যে রিলেশন আছে। তো আমাদের আলটিমেটলি যেটা পেলাম, টোটাল নাম্বার অফ ডিপেন্ডেন্ট রিলেশন পেলাম, সেটা হলো মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল n সংখ্যক। তার মানে এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট রিলেশন যদি বের করতে চাই, তাইলে f যেটা হবে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা বলে সেটা হলো নাম্বার অফ ভেরিয়েবল মাইনাস নাম্বার অফ রিলেশন। আমরা নাম্বার অফ ভেরিয়েবল পেয়েছিলাম p ইন্টু C+1 আর এটা পেয়েছিলাম C+2 ইন্টু p-1। সো এটা কাটাকাটি করলে আলটিমেটলি আসবে হলো f is equal to C-p+2। So that is called Gibbs phase rule. ঠিক আছে? f is equal to C-p+2. So degrees of freedom is equal to number of component in the system minus number of phase in the system plus 2. So this rule is very important, vitally important in construction of phase diagram. আমরা দেখি কি করে একটা এক্সাম্পল দেই। মনে করো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়াটারের ফেজ ডায়াগ্রাম। ঠিক আছে? সো ওয়াটার যেহেতু আমরা ইউনারি সিস্টেম বলি, সুতরাং দিস ইজ আ ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। এখন এই ওয়াটার ফেজ ডায়াগ্রামের মধ্যে সিঙ্গেল ফেজ জোন যেটা আছে, সিঙ্গেল ফেজ রিজনে এটা একটা সিঙ্গেল ফেজ রিজন, এটা একটা সিঙ্গেল ফেজ রিজন, এটা একটা সিঙ্গেল ফেজ রিজন। সো এখানে যদি f ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে চাই ফর এ সিঙ্গেল ফেজ রিজন, কম্পোনেন্ট কয়টা? এখানে যেহেতু ইউনারি সিস্টেম আছে, কম্পোনেন্ট হলো একটা। ফেজ কয়টা? সিঙ্গেল ফেজ, এটা একটা। সো একে এক কাটা গেলে থাকে 2। সো f বা ডিগ্রিজ অফ ফ্রিডম হলো দুইটা। তার মানে হলো এখানে যে ভ্যারিয়েবল যেটা আছে টেম্পারেচার এবং প্রেসার, দুইটা ভ্যারিয়েবল, আমি এই দুইটা ভ্যারিয়েবলই ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারি। আমি প্রেসারও চেঞ্জ করতে পারি, টেম্পারেচারও চেঞ্জ করতে পারি, সিঙ্গেল ফেজ এসি থাকবে। তার মানে এই জোনের মধ্যে আমি টেম্পারেচার এবং প্রেসার দুটাই ভ্যারি করাতে পারি ইন্ডিপেন্ডেন্টলি। সেই জন্য সলিড ফেজের degrees of freedom হলো 2. In a single phase region, 2 variables need to be specified.
আমরা ডিগ্রি অফ ফ্রিডম দুইটা পেলাম, সুতরাং দুইটা ভ্যারিয়েবল লাগবে স্পেসিফাই করতে এবং দুইটাকেই ইন্ডিপেন্ডেন্টলি আমরা চেঞ্জ করতে পারবো। হোয়াট অ্যাবাউট দিস লাইন? আমরা জানি এই লাইনটা হলো বাউন্ডারি বিটুইন সলিড এন্ড লিকুইড, এবং বাউন্ডারি হওয়ার কারণে এখানে দুইটা ফেজ একসাথে থাকে। যেহেতু দুইটা ফেজ একসাথে থাকে, সুতরাং এখানে দুইটা ফেজ আছে, এবং তাইলে পরে আমরা যদি ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে চাই, সি হলো কম্পোনেন্ট এগেইন একটা, পি হলো দুইটা এবং দুইটা, তো এই দুইটা কাটা গেলে পরে এফ হবে 1। তার মানে এই লাইনের মধ্যে কেবলমাত্র একটা ভেরিয়েবল আমি চেঞ্জ করতে পারবো, আরেকটা চেঞ্জ করতে পারবো না। মনে করো পি প্রেসার এই জায়গায় হলো 2, এই জায়গায় হলো 3, আমি 2 থেকে 3 করতে পারি, কিন্তু টেম্পারেচার আবার 1 থেকে 2 করতে পারবো না, কারণ টেম্পারেচারও যদি চেঞ্জ করি তাহলে এটা অন্য জায়গায় চলে যাবো, এখানে চলে যাবো অথবা এখানে চলে যাবো। তার মানে আমি আর ডাবল টু ফেজ জোনের মধ্যে থাকলাম না, তার মানে আমার সিস্টেম চেঞ্জ হয়ে গেল। দ্যাট ক্যানট বি ডান। সো সিস্টেম যদি ঠিক থাকতে চাই তাহলে কেবলমাত্র আমি একটা চেঞ্জ করতে পারি অ্যালং দিস লাইন। আমি টেম্পারেচারও চেঞ্জ করতে পারি, টেম্পারেচার কমাতে পারি অ্যালং দিস লাইন, কিন্তু টেম্পারেচারের সাথে সাথে প্রেসারও কমাতে পারবো না, ভেরিয়েবল একটা। So in a two-phase region, one variable need to be specified. Other variable change automatically in order to maintain the existing two-phase equilibrium. ঠিক আছে? যদি টেম্পারেচার প্রেসার both চেঞ্জ করা হয়, তাহলে two-phase equilibrium would be disturbed by disavering one of the two phases. একটু আগেই বললাম, এখান থেকে যদি দুইটা চেঞ্জ করি তাহলে আইদার আমি এই জোনে চলে যাব অথবা এই জোনে চলে যাব, তাহলে আমরা সিঙ্গেল ফেজ জোনে চলে গেলাম, টু ফেজ জোন আর থাকলো না। ফর এক্সাম্পল ট্রিপল পয়েন্ট, যেটা ট্রিপল পয়েন্ট মানে ওই সমস্ত পয়েন্ট যেখানে তিনটা ফেজ একসাথে থাকে। তো এই ডায়াগ্রামের বেলায় তিনটা ফেজ একসাথে থাকে কেবলমাত্র একটা পার্টিকুলার পয়েন্টে, দ্যাট পয়েন্ট, সেখানে সলিডও আছে, লিকুইডও আছে, গ্যাসও আছে। তো এইটার বেলায় ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? কম্পোনেন্ট হলো 1, ফেজ হলো 3টা, সো 1 আর 1 2, এখানে -3, কাটাকাটি করলে 0 হবে। ডিগ্রিজ অফ ফ্রিডম 0, সো দিস ইজ এ ফিক্সড পয়েন্ট, জাস্ট এ পয়েন্ট। ইউ ক্যানট চেঞ্জ প্রেসার, ইউ ক্যানট চেঞ্জ টেম্পারেচার, কোনোটাই চেঞ্জ করতে পারবা না। চেঞ্জ যদি করো তাহলে ট্রিপল পয়েন্ট থাকলো না, ঠিক আছে? So in three-phase zone, no variable need to be specified, or no variable can be specified. None of the variables can be specified. There is only one point which occurs at a determined temperature and pressure. So it has a 0 degrees of freedom. ঠিক আছে? So degrees of freedom এইভাবে আমরা apply করতে পারি to determine the phase structure. For example, এখানে যদি আমরা একটা consider করি, what is the degrees of freedom of the liquid phase in iron, carbon, silicon alloy? বলতে পারবা কি ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? লিকুইড ফেজে ডিগ্রিজ অফ ফ্রিডম এই সিস্টেমের জন্য কত? ওকে, সো এখানে কম্পোনেন্ট হলো 3টা, লিকুইড ফেজ একটা কথা বলা হয়েছিল, সো 3টা মাইনাস 1টা 2টা আর 2টা, টোটাল হলো 4টা। সো ডিগ্রিজ অফ ফ্রিডম অফ দিস অ্যালয়, liquid phase degrees of freedom of this alloy would be 4. Then the structure of the phase diagram. Phase diagram আঁকতে গেলে পরে কিভাবে আঁকা যায়, স্ট্রাকচারটা কি হবে সেটা যদি আমরা ডিসকাস করি তাহলে পরে সাধারণত 3 ভাবে ফেজ ডায়াগ্রাম আঁকা যেতে পারে, ঠিক আছে? বেসড অন থার্মোডাইনামিক্স আমরা 3টা ধরতে পারি, যে এক্সিস যেগুলো নিলাম এই সবগুলো এক্সিসই যদি থার্মোডাইনামিক পটেনশিয়াল ইউজ করে আঁকা হয়। থার্মোডাইনামিক পটেনশিয়াল বলে সেই সমস্ত ভেরিয়েবল গুলোকে যেগুলো কন্ডিশন ফর ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে, যেমন টেম্পারেচার, প্রেসার এবং কেমিক্যাল পটেনশিয়াল। এই 3টা দিয়ে যদি আমি ফেজ ডায়াগ্রাম ড্র করি তাহলে এটা হবে হলো all axis drawn using thermodynamic potential. আরেকটা হতে পারে আমরা যে কোনো একটা নিলাম, এটা বাকিটা অন্য, ফর এক্সাম্পল ভলিউম নিতে পারি, ফর এক্সাম্পল এন্ট্রপি নিতে পারি, টেম্পারেচার ভার্সাস এন্ট্রপি, এরকম একটা হতে পারে, ঠিক আছে? সো তখন one axis is potential, another is not.
আরেকটা হতে পারে নাইদার অ্যাক্সিস ইজ পটেনশিয়াল, অর্থাৎ আমরা যে অ্যাক্সিস গুলো যে কয়টা অ্যাক্সিস লাগে পুরোটা অ্যাক্সিসই টেম্পারেচার, প্রেসার এবং কেমিক্যাল পটেনশিয়াল না, অন্য জিনিস দিয়ে করা হয়েছে। ফর এক্সাম্পল এন্ট্রপি ভার্সেস ভলিউম, সেটাও হতে পারে। ঠিক আছে, এবং সো এই 3 ধরনের ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে 3 ধরনের রেজাল্ট জেনারেট করে, 3 ধরনের ডায়াগ্রাম জেনারেট করে এবং 3 ধরনের ইনফরমেশন পাওয়া যায়। ফর এক্সাম্পল দ্য মোর কমন ওয়ান, যেটা আমরা প্রতিটা বাইনারি বেলায় এখানে আলাপ করেছি বাই দ্য ওয়ে। সো বাইনারি বেলায় বলেছিলাম আমরা টেম্পারেচার, প্রেসার ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রাম হয় এবং সে দেখতে অনেকটা মোটামুটি এরকম। সো ইট ইজ এ ভেরি সিম্পলার ডায়াগ্রাম, বোঝা ভেরি ইজি এবং আঁকাও ভেরি ইজি। ঠিক আছে, কিন্তু আনফরচুনেটলি you can obtain the least amount of information using this diagram. আমরা শুধু এখানে ফেজ গুলোকে বের করতে পারি, কোথায় আছে, কি কি ফেজ আছে এবং কোন জায়গায় ট্রান্সফরমেশন হচ্ছে সেটা সম্বন্ধে আমরা আইডিয়া করতে পারি, কিন্তু যখন 2 ফেজ জোন হবে তখন কোনটা কতটুকু আছে সেগুলো অ্যামাউন্ট গুলো বের করতে পারি না এবং ইন্ডিভিজুয়াল কম্পোজিশন গুলো বের করতে পারি না। তো যখন আমরা রিলেটিভ অ্যামাউন্ট এন্ড কম্পোজিশন বের করতে চাই তখন আমরা এই ডায়াগ্রামটা কোনো কাজেই লাগে না, আমাদেরকে তখন এই ডায়াগ্রাম দুটার যে কোনো একটা ডায়াগ্রাম নিতে হয়। ঠিক আছে, সো অ্যাডিশনাল বেনিফিট ইউজিং ওই ডায়াগ্রামের মধ্যে, তাহলে এটা সমস্যা তাহলে কি বলতেছি, do not give information relative amount, সেখানে বলতেছি যে at equilibrium pressure alpha এবং যদি বিটার কথা, এখানে বিটা নাই, এখানে এপসিলন আছে, এনিওয়ে দুইটা ফেজের মধ্যে আমরা প্রেসার এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সুতরাং একটা ফিক্সড কম্পোজিশন যদি হয়, মনে করো একটা ফিক্সড কম্পোজিশন যদি এটা ধরি, ওই কম্পোজিশনে আলফা এবং এপসাইলনের যেহেতু প্রেসার সমান এবং টেম্পারেচার সমান, সো ইট ইজ এ পয়েন্ট, এবং এখানে দুইটা ফেজ যদি পয়েন্ট দিয়ে ডিনোট করে তাহলে আমি অ্যামাউন্ট কি করে বের করবো? ঠিক আছে, টাই লাইন বলে এখানে লেখার কোনো উপায় নেই, যার কারণে এই ডায়াগ্রাম থেকে অ্যামাউন্ট বের করা যায় না এবং একইভাবে কম্পোজিশনে বের করা যায় না। এইটা বের করতে গেলে আমাদের আইদার ওয়ান পটেনশিয়াল অ্যাক্সিস অথবা টু নন পটেনশিয়াল অ্যাক্সিস করতে হয়, যেমন এখানে আছে প্রেসার ভার্সেস ভলিউম। ঠিক আছে, তো এখানে দেখো আলফা এবং এপসাইলনের যে এখানে একটা লাইন ছিল, এই লাইনটা এখানে ট্রান্সফার হয়ে গেছে এরিয়াতে, একটা জোন পাওয়া গেল। একটা জোন যেহেতু পাওয়া গেল, সুতরাং আমি এখন এখানে একটা টাই লাইন ড্র করতে পারবো। সিমিলারলি এটাও একটা ইকুইলিব্রিয়াম লাইন, সো এপসাইলন লিকুইড ইকুইলিব্রিয়াম যেটা আছে সেটা এখানে একটা সিঙ্গেল ফেজ হিসেবে আছে, যেমন একইভাবে এপসাইলন গ্যাস ফেজ একটা লাইনের মধ্যে আছে। তো 3 ফেজ ইকুইলিব্রিয়াম যেটা আছে এপসাইলন লিকুইড গ্যাস, এটা তখন একটা লাইন হয়ে গেছে, আগে ছিল একটা পয়েন্ট। ঠিক আছে, তো একটা ডাইমেনশন বেড়ে গেছে। তো এখানে যেহেতু একটা ডাইমেনশন বেড়ে গেছে, সুতরাং আমরা এখানে অ্যামাউন্ট বের করতে পারি, কম্পোজিশন বের করতে পারি। এইখানে যেটা হচ্ছে এখানে হলো যে এটা কেন হলো, এটা কেন হলো, বিকজ যখন 2 ফেজ জোন আছে, মনে করো এখানে কোন একটা লাইন যদি ধরি, 2 ফেজ জোনের মধ্যে প্রেসার অফ আলফা ইজ ইকুয়াল টু প্রেসার অফ এপসাইলন। ঠিক আছে, দুইটা ফেজ ইকুইলিব্রিয়ামে থাকলে পরে প্রেসার সমান থাকে, টেম্পারেচার সমান থাকে, কম্পোজিশন কেমিক্যাল পটেনশিয়াল সমান থাকে, কিন্তু ভলিউম সমান থাকে সেটা বলা নেই। কন্ডিশন ইকুইলিব্রিয়ামের মধ্যে ভলিউম ইজ ইকুয়াল টু ভি আলফা ইজ ইকুয়াল টু ভি বিটা, এরকম কোনো শর্ত নেই। ঠিক আছে, সুতরাং দে ক্যান বি ডিফারেন্ট এবং এটা আসলেই ডিফারেন্ট। সো একটা পার্টিকুলার প্রেসারে আলফার ভলিউম এখানে, এপসাইলনের ভলিউম এখানে, সো ভলিউম দুইটা ডিফারেন্ট ভলিউম। যে ডিফারেন্ট ভলিউম হওয়ার কারণেই এটা একটা পার্টিকুলার পয়েন্টে এটা একটা লাইন হয়েছে এবং আলটিমেটলি পুরো লাইনটা এখানে জোন হয়ে গেছে। সিমিলারলি এখানে এন্ট্রপি এবং ভলিউম আছে এবং এন্ট্রপিও সমান না, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামে দেওয়া নাই, ভলিউমও কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামে দেওয়া নাই। সুতরাং আলটিমেটলি একটা পার্টিকুলার স্টেটে এন্ট্রপি এবং ভলিউম অফ 3 ফেজ ক্যান বি ডিফারেন্ট এন্টায়ারলি, যার কারণে আমরা তখন একটা ট্রায়াঙ্গেল পাই। লিকুইডের এন্ট্রপি এবং ভলিউম এখানে, গ্যাসের ভলিউম এবং এন্ট্রপি এখানে, এবং এপসাইলনের ভলিউম এবং এন্ট্রপি এখানে। সুতরাং দে কনস্টিটিউটস এ ট্রায়াঙ্গেল। সো 3 ফেজ ইকুইলিব্রিয়াম যেটা আছে সেটা এখানে ট্রায়াঙ্গেল হিসেবে আছে। যখন আমরা এটা প্লট করেছিলাম, 3 ফেজ এখানে পয়েন্ট হিসেবে পাওয়া গেছিল, 3 ফেজ এখানে লাইন হিসেবে পাওয়া গেছিল এবং এখানে 3 ফেজ এরিয়া হিসেবে পেয়েছি। যখন এরিয়া হিসেবে পাই তখন আমরা একটা টাই লাইন ড্র করতে পারি এবং ওই 3 ফেজের মধ্যে কোন ফেজ কতটুকু আছে, কোন তার কম্পোজিশন কত, সেটা আমরা বের করতে পারি। So these are the additional information we can have using non-potential coordinates. Okay. এখন নাম্বার অফ অ্যাক্সিস রিকোয়ার্ড, কয়টা নাম্বার অফ অ্যাক্সিস রিকোয়ার্ড একটা ডায়াগ্রাম ড্র করতে গেলে। এখন
ফেজ রুল যেটা আছে F is equal to C minus P plus 2। তো তার মানে হলো যদি কম্পোনেন্ট ঠিক থাকে, লেটস সে কম্পোনেন্ট ফিক্সড, কত নট নেসেসারি, এটা 1 হতে পারে 2 হতে পারে। পি যেহেতু মাইনাস আছে, তেমন ডিগ্রিজ অফ ফ্রিডম সবচেয়ে কম লাগবে হলো পি যখন সবচেয়ে কম হবে, সরি এটা সবচেয়ে বেশি হবে। তাহলে সিঙ্গেল ফেজের জন্যই এটা তাহলে সবচেয়ে বেশি হবে। সিঙ্গেল ফেজ যদি আমি এখানে 1 ধরি, তাহলে পরে 2 থেকে 1 মাইনাস করে 1 হবে C+1। সো সিঙ্গেল ফেজের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হয় হলো C+1। তার মানে ইউনারি সিস্টেমের জন্য আমার এফ লাগবে হলো 2, C is equal to 1, F is equal to 2। তার মানে আমার দুইটা কোঅর্ডিনেট লাগবে, সেজন্য আমরা প্রেসার ভার্সাস টেম্পারেচার আমরা ইউজ করেছি। যদি বাইনারি চিন্তা করি, বাইনারির জন্য কয়টা লাগবে? C is equal to 2 যদি হয়, তাহলে ইউনারি ফেজটাকে রিপ্রেজেন্ট করতে গেলে পরে 2 + 1 3 তিনটা কোঅর্ডিনেট লাগবে। সুতরাং বাইনারি ডায়াগ্রাম, ফেজ ডায়াগ্রাম মাস্ট বি ড্রন ইন 3 কোঅর্ডিনেট সিস্টেম। সো 3 ডাইমেনশনাল হতে হবে। যদি 4 টার্নারি সিস্টেম হয়, তাহলে 4টা কোঅর্ডিনেট লাগে 3 + 1। সো ডায়াগ্রাম করতে গেলে পরে আমার কয়টা অ্যাক্সিস লাগবে সেটা আমরা এই লিভার কি বলে গিবস ফেজ রুল থেকে বলতে পারি। সো ইউনারি সিস্টেমের জন্য 2 ডাইমেনশনাল লাগে 1 + 1, এবং সাধারণত এটা আমরা টেম্পারেচার প্রেসার স্পেসে করি। বাইনারির জন্য আমরা বলছি 3 ডাইমেনশন লাগবে, এখানে 2 + 1 3। 3 ডাইমেনশন করতে গেলে নরমালি আমরা টেম্পারেচার প্রেসার অ্যাক্টিভিটি অথবা টেম্পারেচার প্রেসার কম্পোজিশন দুইটা যে কোনো একটা সিলেক্ট করি। আর টার্নারি সিস্টেমের বেলায় 4 ডাইমেনশন লাগে, 3 + 1, তখন আমরা করি টেম্পারেচার প্রেসার আর দুইটা কম্পোজিশন নেই। সো এটা হলো 4 ডাইমেনশনাল আমাদের এখানে আঁকতে হয়, ঠিক আছে। এখন সমস্যা হলো আমরা 2 ডাইমেনশনটাই মোটামুটি বুঝি, 3 ডাইমেনশনটা বুঝতে কষ্ট হয়, 4 ডাইমেনশন তো আমরা কিভাবে করতে হবে জানিও না, ঠিক আছে। তো সেই জন্য আমরা যেটা করি যে আমরা সেকশন নেই, ঠিক আছে। আমরা সেকশন নিয়ে ডাইমেনশনটাকে কমিয়ে দিই। কিভাবে সেকশন নেই? আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি। ফর এক্সাম্পল বাইনারির জন্য আমরা প্রেসারকে কনস্ট্যান্ট ধরি, কারণ মোস্ট অফ দ্য কেমিক্যাল সিস্টেম, মোস্ট অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন আমরা ইউজুয়ালি ক্যারি করি, কন্ডাক্ট করি at 1 atmospheric pressure নরমাল কন্ডিশনে, যার কারণেই প্রেসারটাকে ক্যান বি ট্রেসড ইজ ইকুয়াল টু অ্যাজ কনস্ট্যান্ট, এবং এটাকে ট্রিটেড যদি কনস্ট্যান্ট হিসেবে ধরি তাহলে পরে এই পিটা তখন বাদ চলে যায়, এবং ডিগ্রিজ অফ ফ্রিডমের বেলায় এখানে এই 2টা না দিয়ে এখানে 1 তখন দিতে হয়। 1 দিলে তখন F is equal to C হয়ে যাবে, তার মানে বাইনারির জন্য তখন আমরা দুইটা নিতে পারি, ঠিক আছে। তো সেকশনটা আমরা নেই নরমালি, এবং টার্নারি সিস্টেমের বেলায় আমরা কি করি? টার্নারি সিস্টেমে প্রেসারটাকে কনস্ট্যান্ট ধরি, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট করি, তখন আমরা শুধুমাত্র বেজের মধ্যে আমরা ডায়াগ্রাম একটা পার্টিকুলার টেম্পারেচারে ক্রস সেকশনটা নিয়ে আমরা টার্নারি সিস্টেমকে ড্র করি। তো এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি। সো এটা হলো কমন বাইনারি সিস্টেমের বেলায় প্রেসার ভার্সাস টেম্পারেচার, আর এখানে হলো অ্যাক্টিভিটি আলফা, ঠিক আছে। পি টেম্পারেচার আলফা 2 দিয়ে মিন করা হচ্ছে, সরি এটা এ বলা হয়ে গেছে, এটা হবে আলফা 2, যেহেতু দুইটা আছে বাইনারি। সো ফর কম্পোনেন্ট 2, কম্পোনেন্ট 1 এর দরকার নেই, 1 মাইনাস করলে হয়ে যাবে, ঠিক আছে। সো এটা করা হয়েছে হলো টেম্পারেচার প্রেসার আলফা দিয়ে, এখানেও আলফা হবে, সরি না কেন আলফা হবে, সরি ভুল বলতেছি, অ্যাক্টিভিটি এ দিয়ে রিপ্রেজেন্ট করে। সো টেম্পারেচার প্রেসার অ্যাক্টিভিটি, আর সামটাইমস আমরা অ্যাক্টিভিটি না দিয়ে মোল ফ্র্যাকশনও কনসিডার করি, তখন এটা এরকম হয়ে যায়, মানে আরেকটু তখন জটিল হয়ে যায়। আমরা এটাকে কি করি? সেকশন করি। সেকশন করার জন্য কি করি? প্রেসারটাকে কনস্ট্যান্ট ধরি, তার মানে এখানে একটা আইসোবারিক একটা প্লেন ড্র করা হয়। আইসোবারিক প্লেন ড্র করলে পরে সেই সেকশনটা হলো এরকম। সো আমরা যদি প্রেসার, টেম্পারেচার এবং অ্যাক্টিভিটি দিয়ে যদি প্রাইমারি সিস্টেম যেটা 3 ডাইমেনশনাল যেটা করলাম, সেটাকে তখন টেম্পারেচার অ্যাক্টিভিটি, যেহেতু প্রেসার কনস্ট্যান্ট করা হলো তখন ভেরিয়েবল হবে টেম্পারেচার এবং নিচে হলো অ্যাক্টিভিটি, এবং এখানে যেটা হবে টেম্পারেচার কম্পোজিশন। দিস ইজ দ্য কমন ডায়াগ্রাম যেটা আমরা নরমালি বাইনারি সিস্টেমের জন্য ইউজ করে থাকি। তো কনস্ট্রাকশন অফ ডায়াগ্রাম তাহলে কিভাবে করি? আমাদের কতটুকু সময় আছে? 46 আর কিছু করা আছে, অসুবিধা নেই। তো কনস্ট্রাকশন অফ ইউনারি ডায়াগ্রাম করতে গেলে পরে, সো দিস ইজ আওয়ার ইউনারি ডায়াগ্রাম, এটা করতে গেলে পরে আমাকে শুধু এই লাইনগুলো লাগবে, এবং এই লাইনগুলো মনে করো প্রেসার ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রামের মধ্যে, তাহলে এই লাইনটার ইকুয়েশন হবে P is equal to PT, তার মানে y এবং x যদি হয়, যে y is equal to mx plus c, স্ট্রেট লাইন হলে যেরকম হয়, ঠিক আছে। সো এই ধরনের ইকুয়েশন জেনারেট করতে গেলে পরে আমার লাগবে যেটা, সেটা হলো কেমিক্যাল পটেনশিয়াল সারফেস লাগবে।
ফ্রি এনার্জির জন্য কেমিক্যাল পটেনশিয়াল সারফেস মিউর জন্য সারফেস লাগবে, এবং সেখান থেকে আমরা ট্রেস ব্যাক টু দিস ওয়ান। কিভাবে করি এক এক্সাম্পল দেখাই। কেমিক্যাল পটেনশিয়াল আমরা ডিফাইন করেছিলাম মিউ, এখানে এই ইকুয়েশনের মাধ্যমে মিউ ইজ ইকুয়াল টু del u by del n taking s and v as constant. এটা ছিল কেমিক্যাল পটেনশিয়াল, one way of identifying composition of components in a solution, ঠিক আছে। এখন আমরা যেহেতু ফ্রি এনার্জি চিন্তা করি, সুতরাং কেমিক্যাল পটেনশিয়ালকে ফ্রি এনার্জি রেসপেক্টে ডিফাইন করা। সো dg is equal to minus sdt plus vdp plus mu dn, সুতরাং মিউ সমান হবে del g by del n taking temperature and pressure as constant. So this is the equation of chemical potential. So unary system এর বেলায় del g prime is equal to ng prime মানে কি total property, আর এটা হলো molar property. So number of mole দিয়ে গুণ করলে পরে total property হবে। unary system এর বেলায় যেহেতু number of component 1, so g prime is equal to g ng, এটা বসাইলে পরে আলটিমেটলি কাটাকাটি যাবে, dn কাটা গেলে শুধু g থাকলো। So chemical potential আর g সেম থাকে। So chemical potential আর g সেম যদি হয়, তখন ইকুয়েশন যেটা আসে সেটা হলো dv is equal to dg is equal to minus sdt plus vdp. সো আমরা কেমিক্যাল পটেনশিয়ালের জন্য একটা ইকুয়েশন পেলাম, এবং তাহলে প্রতিটা ফেজের জন্য ঠিক একই ধরনের আমরা ইকুয়েশন তৈরি করতে পারি। ডিমিউ আলফা, ডিমিউ বিটার জন্য আমরা সেম ইকুয়েশন তৈরি করতে পারি, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা এই যে ফেজ ডায়াগ্রাম যেটা বলেছিলাম, সেই ফেজ ডায়াগ্রামে কেমিক্যাল পটেনশিয়ালের জন্য একটা ইকুয়েশন তৈরি করলাম। এখন এখানে টেম্পারেচার প্রেসার যদি ভ্যারি করাই, একবার টেম্পারেচার ভ্যারি করলাম, প্রেসার ভ্যারি করালাম, তাহলে আমরা একটা স্পেস পাবো, ঠিক আছে। সো মিউ, প্রেসার, টেম্পারেচার। সো আমরা এইটার জন্য যে ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশনের মধ্যে টেম্পারেচার প্রেসার যদি মডিফাই করতে থাকি, তাহলে আমরা এরকম একটা সারফেস পাবো। সো এই সারফেসটাই হলো মানে আলফা ফেজের জন্য সারফেস। আলফা ইজ ইকুয়াল টু ফাংশন অফ টেম্পারেচার প্রেসার, ঠিক আছে। সিমিলারলি আমরা যে বিটা ফেজ সিস্টেমের মধ্যে যে আরেকটা ফেজ থাকে বিটা ফেজের জন্য ঠিক একইভাবে এরকম ডিমিউ বিটা ইজ ইকুয়াল টু এক্সেট্রা এক্সেট্রা, সেখানেও আমরা আরেকটা ফেজ সারফেস তৈরি করতে পারি, ঠিক আছে। সো এইটার জন্য যদি আরেকটা ফেজ তৈরি করি, তাহলে মনে করো এরকম দুইটা হতে পারে, যে আলফার জন্য একটা সারফেস, বিটার জন্য আরেকটা সারফেস, এবং এই দুইটা সারফেস একটা পার্টিকুলার লাইনে কাট করবে। দুইটা প্লেন একসাথে যদি কাট করে, তাহলে যে লাইন বরাবর এটা কাট করলো, সেই লাইনের মধ্যেই দুইটা ফেজ কোএক্সিস্ট করে, কারণ এই লাইনটা মানেই হলো কেমিক্যাল পটেনশিয়াল সমান, টেম্পারেচারও সমান, প্রেসারও সমান। সো এটাই হলো তো কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। দুইটা ফেজ যদি একসাথে থাকে, তাহলে তার আলফা টি আলফা ইজ ইকুয়াল টু টি বিটা, পি আলফা ইজ ইকুয়াল টু পি বিটা, মিউ আলফা ইজ ইকুয়াল টু মিউ বিটা। সো এখানেও সেটাই হচ্ছে, জি মানে মিউ যেহেতু বলা হচ্ছে ইউনারি সিস্টেমের জন্য। তো এই লাইনের মধ্যে জিও সমান বা মিউ সমান, টেম্পারেচারও সমান। সো দিস ইজ দ্য টেম্পারেচার। সো একটা পার্টিকুলার পয়েন্টে টি আলফা ইজ ইকুয়াল টু টি বিটা, এবং একটা পার্টিকুলার পয়েন্টে পি আলফা ইজ ইকুয়াল টু পি বিটা। সো তিনটা কন্ডিশনে যেহেতু ফিট করছে, তার মানে এই লাইন বরাবর আলফা এবং বিটা দুটা ফেজ কোএক্সিস্ট করছে। এখন এই যে লাইন যেটা হলো, এটাকে যদি আমি, এটা তো স্পেসের মধ্যে আছে, কারণ স্পেসের মধ্যে দুইটা ফেজ, দুইটা কি বলে এটা প্লেন কাট করেছে। এখন ওই যে লাইন বরাবর কাট করলো, এই লাইনটাকে যদি নিচে আমি এক্সট্রাপোলেট করি আমাদের এই প্রেসার টেম্পারেচার কোঅর্ডিনেটের মধ্যে, তাইলে পরে যে লাইনটা পাবো সেটাই হলো আমাদের ফেজ ডায়াগ্রামের লাইন, ঠিক আছে। এটাই হলো আমাদের লাইনটা ফেজ ডায়াগ্রামের লাইন। তো এই যে লাইন যেটা আমরা বলতেছি, এই লাইনটাই হলো আলটিমেটলি আমরা এটা ট্রেস করলাম। তো এটা ট্রেস করে আমরা এই লাইনটা জেনারেট করলাম। তাহলে পরে আমাদের কি এগেইন, তাহলে এই লাইনগুলো পেতে গেলে কি করতে হবে? এই লাইনগুলো যে দুইটা ফেজের ইকুইলিব্রিয়াম ইন্ডিকেট করছে, সেই দুইটা ফেজের ইকুইলিব্রিয়ামের জন্য আমরা কেমিক্যাল পটেনশিয়ালের ইকুয়েশন বের করব, জাস্ট লাইক দিস ওয়ান। কেমিক্যাল পটেনশিয়াল অফ আলফা ফেজ, তার ইকুয়েশন আমরা তৈরি করব। সিমিলারলি যদি বিটা ফেজের সাথে ইকুইলিব্রিয়াম করে, তাহলে বিটা ফেজের জন্য একটা ইকুইলিব্রিয়াম করব। তো এই দুইটা ফেজের যখন ইকুইলিব্রিয়ামের জন্য আমরা দুইটা ইকুয়েশন ডেভেলপ করলাম, সেই দুইটাকে ইকুয়েশনকে জাস্ট সমান সমান যদি করে আমরা সলভ করি, তাহলে পরেই আমরা এই প্রেসার এবং টেম্পারেচারের জন্য এই লাইনটা জেনারেট করতে পারবো। নেক্সট ক্লাসে আমরা দেখাবো এটা কি করে হয়। তো আমরা যদি এটা শেষ করি, তাহলে আজকে আমরা যেটা করলাম, আমরা ফেজ ডায়াগ্রাম কাকে বলে সেটা ইন্ট্রোডিউস করলাম। ফেজ ডায়াগ্রাম কি দেখতে কেমন,
কত রকমের হতে পারে সেটা দেখলাম, এবং ফেজ ডায়াগ্রাম থেকে কি কি ধরনের ইনফরমেশন আমরা নরমালি টুগেদার করি সেটা দেখলাম। তারপরে ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে, ফেজ ডায়াগ্রাম ইন্টারপ্রেট করার ক্ষেত্রে একটা পার্টিকুলার রুল অনেক ইম্পর্টেন্ট, সেটাকে বলে গিভস ফেজ রুল। এই জিনিসটা কিভাবে বের করে সেটা বের করার চেষ্টা করলাম, এবং এটার কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখলাম কিভাবে ইন্টারপ্রেট করে ফেজ ডায়াগ্রামকে। এবং তারপর ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে গেলে পরে কয়টা অ্যাক্সিস লাগে, কি কি অ্যাক্সিস আমরা ইউজ করি, কেন আমরা বাইনারি এবং টার্নারি বেলায় সেকশন নেই সেটা আমরা দেখালাম, এবং আলটিমেটলি ইউনারি ডায়াগ্রাম কি করে কনস্ট্রাক্ট করে, লাইনগুলো কিভাবে আসে কেমিক্যাল পটেনশিয়াল সারফেস থেকে সেটা আমরা দেখার চেষ্টা করলাম। ওকে, আজকে এই পর্যন্তই। তোমরা কি ক্লাস টেস্ট 3 কবে দিবা সেটা ঠিক করতে পেরেছো? সিলেবাস কতটুকু থাকবে? সিলেবাস হলো সলিউশন। চ্যাপ্টার 6 টা পুরোটা স্যার। হ্যাঁ, চ্যাপ্টার 6 পুরোটা। আগামী সপ্তাহে, পরের সপ্তাহে বুধবার 12:30টায়, নোট করে রাখো। সামনের সপ্তাহে? সামনের সপ্তাহে, পরের সপ্তাহ। ঠিক আছে স্যার আমাদের বুধবারে ল্যাব থাকে স্যার। একটা বুধবার থেকে তাই কখন কখন দিবা বলো? সোমবারে? এই যে আজকে সোমবারে 12টায়, এটা 12টায় শেষ হয় তো 12:30টায়। জি স্যার। ঠিক আছে, সোমবার। আগামী সোমবারের পরের সোমবার। ইয়েস স্যার। আগামী সোমবারের পরের সোমবার 12:30টার সময় চ্যাপ্টার 6 এর উপরে ক্লাস টেস্ট। ওকে।